আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন অনেক উপদেষ্টা। বিশ্বাস করাই ছিল গণ অভ্যুত্থানের বড় ভুল, অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। সংবিধান আদেশ জারি করে এখনই জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত। নির্বাচনের দিন বা আগে গণভোটে আস্থা বিএনপির, প্রয়োজনে বিশেষজ্ঞ মত নেবে কমিশন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা ট্রাইব্যুনালে, শিগগিরই তদন্ত। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 6 জনকে হত্যা সহ 3 অভিযোগ। ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করেছিল পাশের দেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবানে তুমব্রু সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। এবং বিসিবি নির্বাচনে বাধা নেই, স্থগিতই থাকবে হাইকোর্টের আদেশ, চেম্বার আদালতের রায়। অংশ নিতে পারবে 15টি ক্লাব। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে, সঙ্গে আছে আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি সুমাইরা ত্রিক। রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। এমনকি অনেক উপদেষ্টা ভেবেও রেখেছেন সেফ এক্সিটের ব্যাপারেও। এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, উপদেষ্টাদের বিশ্বাস করাই ছিল গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল। হোসেন জাহিদের প্রতিবেদন। শপথ গ্রহণ করতেছি যে 8 আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। বেশ কয়েকবার সংযোজন বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় 23 জনে। সরকার গঠনের 1 বছরেরও বেশি সময় পর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা। অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন, এমন অভিযোগও করেন তিনি। আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র জনতার অবদানই মুখ্য, এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সাথে লিয়াজো করেছেন। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। উপদেষ্টার আসনে ছাত্র নেতারা বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো, এই সরকার 3 মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস। ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে, এখনো সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। যদি জাতীয় সরকার করতো, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। তো আমাদের কাঁধে ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল। হোসেন জাহিদ, এখন ঢাকা।
সংবিধান আদেশ জারি করে এখনই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জামায়াত। আর বিএনপি চায় নির্বাচনের দিন বা আগে সনদ বাস্তবায়নে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্তে ঐকমত্য কমিশন ফের বৈঠকে বসলে এই কথা জানায় দলগুলো। অন্যদিকে রাজনৈতিক দলগুলোকে আগের অবস্থান পরিবর্তন করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠকের সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। জানান, দলগুলো একমত হলে সরকারের জন্য সনদ বাস্তবায়ন সহজ হবে। তবে দলগুলো যদি ঐকমত্যে পৌঁছাতে আবারও ব্যর্থ হয় তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞ মতামত দেবে কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার, এই অর্ডারের মধ্যে এগুলো ইনক্লুড থাকবে। এখানেই নির্বাচনের কথাও বলা থাকবে, এখানেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও বলা থাকবে, এখানেই বলা থাকবে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে। এই অর্ডারটা যে ন্যাশনাল ইলেকশন যখন হবে একই সাথে এটাকেও রেফারেন্ডামে অ্যাপ্রুভ করে নেওয়া, তাহলে দ্যাট মে বি এন ইজিয়েস্ট রাস্তা। এতে যদি আপনারা মনে করেন যে গণভোট হতে পারে, সেই গণভোটের জন্য শুধুমাত্র আরপিওতে একটা সংযোজন করতে হবে, যে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেই দিন নির্ধারণ করবে জাতীয় সংসদের দিনে অথবা অন্য কোনো দিনে, সেই হিসাবে ইলেকশন কমিশন কোনো জাতীয় প্রশ্নে রেফারেন্ডামের আয়োজন করতে পারবে। কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। আপনাদের মনে আছে যে আমরা সর্বশেষ যখন মিলিত হই তখন সেটা হচ্ছে আমরা বলেছিলাম বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত। এক অর্থে এটা ছিল আমাদের প্রত্যাশা, যেটাই বোধহয় সেই জায়গায় এসে আমরা দাঁড়াতে পারবো। কিন্তু আসলে এটা চূড়ান্ত যে হয়নি সেটা আপনারা জানেন, এবং আমাদের দিক থেকে সম্ভবত চূড়ান্ত বলা ঠিক হয়নি। ঐকমত্য কমিশনের বিষয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। যুক্ত হবো তার সঙ্গে। লিমন, জানাবেন যে দুপুর পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো এখন পর্যন্ত কি বলছে এবং কমিশনের বক্তব্য এর পরিপ্রেক্ষিতে কি? না সাকিব, সকালে আজকে যে বাস্তবায়ন নিয়ে যে বৈঠক সেটির শুরুতেই কিন্তু ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি বলেছেন যে তিনি চান যে রাজনৈতিক দলগুলো একমত হোক এবং একমত হলেই যে সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন করা সহজ হয়, এটি এই বৈঠকের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা সেটি জানিয়েছেন। এটি এই রাজনৈতিক দলকে এই ঐকমত্য কমিশনের সহসভাপতি উনি প্রথমে এটি সহভাগ করেছেন। এখন এবং তখন উনি এটাও বলেছেন যে তিনি আশা করেন যেহেতু একটা 18 দিন পর এই দলগুলো একসঙ্গে বসছে, এই মধ্যবর্তী সময়ে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে এবং আজকে বিতর্কের চেয়ে আসলে কিভাবে বাস্তবায়ন করা যায়, আগে যাদের দলীয় যা অবস্থান ছিল সেগুলো আর নতুন করে উপস্থাপন করবে না উনি অনুরোধ করেছেন। সবাই একটু দলগতভাবে ছাড় দিয়ে শহীদ যারা হয়েছেন এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষা স্বপ্ন সামনে রেখে এই বিষয়গুলো বিবেচনা করবেন। এইখানে উনি কিন্তু আরেকটি কথা কিন্তু উল্লেখ করে রেখেছেন, সেটি হলো যে যদি দলগুলো যদি একমত না হয় তাহলে তারা কতগুলো প্রস্তাব দিবেন এই অন্তর্বর্তী সরকারকে, এবং উনি বলেছেন যে উনি ঐকমত্য কমিশন আরেকবার এই বিশেষজ্ঞ মতামত নেবেন। আরেকবার বিশেষজ্ঞ মতামত তখনই নেবেন না, উনি বলছেন যে তারা চান না যে বিশেষজ্ঞদের কাছে আবার যেতে, উনি চান যে দলগুলো একমত হোক। কিন্তু এখনই আমরা যেটি দেখছি যে 6টি তো বাস্তবায়ন প্রক্রিয়া ছিল, সংসদে গিয়ে হবে, আগে হবে, গণপরিষদ হবে, গণভোট হবে, এরকম অনেক কিছু। কিন্তু এখন যে আলোচনাটা এখানে আসছে সেটি হলো যে একটা সংবিধান আদেশ, অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যেভাবে সামরিক ফরমান দিয়ে যেভাবে এই সংস্কারগুলো কার্যকর করা হয়েছিল, সেই ধরনের একটা সাংবিধানিক আদেশ বা সংবিধান আদেশ সেটি জারি করে এখন এই সংস্কারগুলো কার্যকর করা বা বাস্তবায়ন করা, এবং যেটি নির্বাচনের দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট দেয়া এবং পরবর্তী যে পার্লামেন্ট সেটি এই আদেশটা বা এই সংবিধান আদেশটাকে বৈধতা দেবে। তো এই নিয়ে মূলত বিতর্ক হচ্ছে। এখানে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে যিনি এখানে যোগ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, উনি যেটি বললেন যে উনি গণভোট চান, সেটি আসলে এমনভাবে চান যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, যেই আইনে নির্বাচন কমিশন চলে, নির্বাচন কমিশন যাতে গণভোট নিতে পারে সেই জন্য আরপিওর একটা সংশোধন চান, এবং এরপর কিন্তু এই গণভোট যদি হয়ে যায় ইতিবাচক ফলাফল আসলে পরবর্তীতে কিন্তু যে পার্লামেন্ট আসবে তারা আর এই যে এই রায়
রায়কে অমান্য করতে পারবে না। তবে এটি আসলে পরবর্তী পার্লামেন্টের জন্য একদম কার্যকর হওয়ার ব্যাপারে রেখে দিতে যাচ্ছে না। অন্যান্য দলগুলো চাচ্ছে যে এখনই এগুলো কার্যকর হোক, পরবর্তী পার্লামেন্ট যথারীতি এটাকে অনুমোদন দেবে এবং গণভোট হতে পারে, কিন্তু আগে কার্যকর চায় এই সংবিধান আদেশ। এর পক্ষে কিন্তু বেশিরভাগ দল, এবং যেটি কিন্তু ঐকমত্য কমিশনকে বিশেষজ্ঞরাও জানিয়েছেন বা এইভাবে মতামত দিয়েছিলেন। তো এভাবে দলগুলো এখন ব্রিফিং করছে, মধ্যাহ্নের বিরতি চলছে। আমরা পরবর্তীতে আরো খবর জানিয়ে দিতে পারবো। সাকিব, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে ঐকমত্য কমিশন, সে খবর জানাচ্ছিলেন আজহার লিমন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সহসভাপতি ও প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি হয়। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছেন। এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এ সময় কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দেন। শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক চর্চা জরুরি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের আগ পর্যন্ত বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানায় জাতিসংঘ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রোববার বেলা 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব সহ দলের শীর্ষ কয়েকজন নেতা। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে ঘণ্টাখানেক আলোচনা করেন তারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবদান রাখায় জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কিভাবে আরো উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকেও পর্যাপ্ত সহযোগিতার আশ্বাস দেন গোয়েন লুইস। The humanitarian situation of the Rohingya is incredibly challenging, and there was a very important meeting last week hosted at the UN with Malaysia, Finland and Bangladesh, where we highlighted the plight, the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown. বাংলাদেশে কাজের অভিজ্ঞতা স্মরণ করে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষের কথা মনে থাকবে। সানিম রিধা, এখন, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে
দুই দেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দ্রুতই বিচারের জন্য তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়াও এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আলাদা 3টি অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী 3টি অভিযোগের শুনানি শেষ হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হলেও গত 1 বছরে তদন্তের কোনো উদ্যোগ দেখা যায়নি। আওয়ামী লীগ ও তার শরিকদের বিচার চেয়ে গত বছরের 2 অক্টোবর এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের আবেদন ফাইলবন্দি হয়ে পড়েছিল। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, এর মধ্যে আওয়ামী লীগের বিচারের জন্য প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, দ্রুতই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এদিকে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেরিন সহ 3 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়াতে 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে পৃথক 3টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 4 জনই পলাতক। এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি, যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন, সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এই 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সব কিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়া গুমের মামলায় রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। গুম সহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন। এই সপ্তাহের মধ্যে প্রতিবেদন হাতে পাওয়ার আশা প্রসিকিউশনের। শারমিন পুতুল, এখন, ঢাকা। অবশেষে জল্পনা কল্পনার অবসান, যথাসময়েই হবে বিসিবি নির্বাচন, আর এতে অংশ নিতে পারবে অভিযুক্ত 15টি ক্লাবও। রোববার চেম্বার আদালত এই আদেশ দিয়েছেন। এছাড়াও অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির পাঠানো চিঠিও বৈধ বলে রায় দিয়েছেন আদালত। বিসিবি নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তাল দেশের ক্রিকেট। এরই মধ্যে দুদকের তদন্তে নাম আসা 15টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি এবং পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ। পরে হাইকোর্ট ক্লাবগুলোর নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর পাঠাতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি পাঠান বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যেটিকে স্বেচ্ছাচারিতা এবং নোংরামি বলে মন্তব্য করেন তামিম ইকবালরা। ক্লাবগুলোর নির্বাচনে অংশ নেয় নিষেধাজ্ঞা এবং অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চাওয়াকে কেন্দ্র করে একে একে মনোনয়ন প্রত্যাহার করেন 17 পরিচালক পদপ্রার্থী। তবে চূড়ান্ত রায়ে ক্লাবগুলো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আগামীকালকে নির্বাচন হওয়াতে সো ফার এজ রিলেটস টু দ্য ফার্স্ট কেস, যেটা আপনার জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও কোনো এটা বহাল থাকবে। আগামীকালকে বিসিবি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। চূড়ান্ত নিষ্পত্তি, হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পরবর্তী নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে
এই মামলা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন, তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে কথা বলছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সরাসরি যুক্ত হব সেখানে। এই ক্রিকেট বোর্ডের টেনিয়রের শেষ দিন আজকে, এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি। আমি আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপস এর চেয়ারম্যান ফাহিম ভাই। আমার 4 মাস, ফাহিম ভাইয়ের কতদিন? 13 মাস। তো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। আমার টেনিয়রে কী কী হয়েছে এবং টোটাল এই 13 মাসে কী হয়েছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আগামীকালকে আমাদের এই যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ডের টেনিয়রটা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন আমাদের কাছে, এবং আপনাদের সব জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করছি। 4 মাস ছিল মেইন কাজ যেগুলি আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং আপনার ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট, সেই কাজগুলো করতে পারেননি বা সময়ের স্বল্পতার কারণে। সেটা এখন আপনি নতুন মেয়াদে প্রেসিডেন্ট বলছেন, সেই প্রেসিডেন্সিতে আপনি কি কাজগুলো করতে পারবেন কিনা? আমি প্রথমে আপনার প্রশ্নটা একটু ঠিক করে নিচ্ছি। আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি, এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালনা পরিষদ হবে, তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা, প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মচারী কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাহিম ভাই আছে, তিনি আরও ভালো বলতে পারবেন আমার থেকে। সেটা একটা সাফল্য। আর একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে, তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা ছিল আমাদের টেস্ট কেস। আমরা অনূর্ধ্ব 16 এবং 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপগ্রেড করেছি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কথা বলছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ। বেলা 11:30টার দিকে হামলার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত সাংবাদিক জানান, গতকাল স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহকালে সকালে সলিমপুরে জঙ্গলে যান তারা। এ সময় দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এতে এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের মাথা ফেটে যায়। আহত হন চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ। ভাঙচুর করা হয় ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও মানিব্যাগ। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক এবং চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন। গতকাল তো সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে, একজন নিহত হয়। আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই। ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং 30-40 জন মানুষ আমাকে মারধর করে, আমাদের ক্যামেরা ভেঙে ফেলে। 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দৌড়ায় এখানে মারছে। মারার পরে আমাদের ব্যুরো ইনচার্জ জিয়াদ ভাই, ওনার মাথা ফেটে গেছে গা, আর আমাকে আমার বডিতে প্রচুর মারধর করছে ওরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ধর্ষণের অভিযোগ তুলে ফ্যাসিস্টের মদতে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করেছিল পার্শ্ববর্তী দেশ। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও চেষ্টা হয়েছিল। যারা এসবের সাথে জড়িত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। বান্দরবানে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতরাতে তুমব্রু সীমান্তে থেমে থেমে ভেসে আসে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ। স্থানীয়রা জানান, গত 1 অক্টোবর থেকে মিয়ানমার অভ্যন্তরে সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মধ্যে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনাটি বাংলাদেশের সীমান্তের 3 থেকে 400 মিটার দূরে। এই অবস্থায় সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। রাকসু নির্বাচনের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। আমরা শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, চাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ পরিস্থিতি জানাবেন। সকাল থেকে আসলে জমজমাট প্রচারণা ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেল এবং সেই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং সেই লিফলেট বিতরণের মাধ্যমে তারা তাদের ভোট কিন্তু তারা চাইছেন ভোটারদের কাছ থেকে। এবং সকাল থেকেই আমরা বিবিএ অনুষদে দেখেছি বেশিরভাগ প্রার্থী কিন্তু বিবিএ অনুষদে তারা ভোটারদের মাঝে প্রচারণা চালিয়েছেন। এর বাইরে বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ সহ বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতেও কিন্তু তারা আসলে তাদের প্রচারণার কার্যক্রম চালিয়েছেন। এবং আজকের যে প্রচারণা সেই প্রচারণাকে অনেকটা আনুষ্ঠানিক বলা যায়, কারণ ব্যালট নম্বর প্রদান করার পরই কিন্তু ক্যাম্পাস পূজার ছুটিতে চলে গিয়েছিল এবং পূজার ছুটির পরে আজকে কিন্তু প্রথম কর্মদিবস ক্যাম্পাস খুলেছে এবং সেখানে আজ কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে অনেকটা প্রচারণা শুরু করেছেন এবং সেখানে তারা ক্যাম্পাসের যে সমস্যাগুলো রয়েছে শিক্ষার্থীর বা ভোটারদের মাধ্যমে সেই সমস্যাগুলো তারা জানার চেষ্টা করেছেন এবং সেই সমস্যা সমাধানে তারা কি পদক্ষেপ নেবেন নির্বাচিত হলে সেই বিষয়গুলো কিন্তু ভোটারদের তারা অবহিত করেছেন। এবং এরই মাঝে আজকে একটি প্যানেল তারা তাদের ইশতেহারও ঘোষণা করেছে এবং আগামী দিনগুলোতে অন্যান্য যে প্যানেল এবং প্রার্থী যারা রয়েছেন স্বতন্ত্র তারাও কিন্তু তাদের ইশতেহার ঘোষণা করবেন এবং সেই ইশতেহারগুলোতে মূলত শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া হবে বলে কিন্তু প্রার্থীরা জানিয়েছেন। এবং প্রথম দিনে নির্বাচনের যে প্রচারণার পরিবেশ সেই প্রচারণার পরিবেশ নিয়ে বেশিরভাগ প্রার্থী কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এখন যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশটি যাতে আগামীতেও বহাল থাকে সেই দাবিটি কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন যে এই পরিবেশটি যাতে তারা সামনের দিনেও বজায় রাখতে পারেন। অন্যদিকে ভোটের দিনে শহরের যারা ভোটাররা রয়েছেন তারা কতটা নির্বিঘ্নে ক্যাম্পাসে এসে ভোট দিতে পারবেন সেটি কিন্তু আসলে ভোটারদের মাঝে এক ধরনের সংশয় রয়েছে, কারণ শহরের যারা ভোটার রয়েছেন তারা ভোট দিতে আসবেন কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে ভোটের দিন যাতে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং অনুকূলে থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু জানিয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটোরিয়ামে প্রার্থী এবং ভোটার যারা রয়েছে তাদের উপস্থিতিতে নির্বাচন কমিশন একটি সভা করছেন এবং সেখানে প্রার্থীদের পক্ষ থেকে কী ধরনের সমস্যা রয়েছে সেই বিষয়গুলো শুনে সেগুলোর সমাধানে নির্বাচন কমিশন কী ধরনের উদ্যোগ নেবে সেগুলোই মূলত এখানে আলোচনা হবে। চাকসু নির্বাচনের খবর শুনছিলাম। এবার একটু যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, রাকসু নির্বাচনের প্রচারণা চলছে, প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রচারপত্র বিতরণ শুরু করেছেন, সেখানকার আসলে সবশেষ পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছ থেকে।
রাত্রি সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে প্রার্থীরা তাদের প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং জমজমাটভাবে তাদের প্রচারণা কার্যক্রম চলছে। যেহেতু আজ থেকে মূলত দীর্ঘ ছুটির পরে ক্যাম্পাস খুলেছে এবং এর মধ্যেই প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রমকে আরও চলমান রাখতে তারা কিন্তু সকাল থেকেই তাদের প্রচারণা কার্যক্রমের জন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে জায়গাগুলোতে মূলত শিক্ষার্থীরা অবস্থান করছেন সেই জায়গাগুলোতেই তারা তাদের লিফলেট এবং প্রচারণার যে সামগ্রী সেগুলো নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরের যে জায়গাটি সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা, সেখানে প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে তাদের যে ভোটারদের পক্ষে তারা কাজ করতে চান তাদের যে ইশতেহার সেগুলো কিন্তু তারা উত্থাপন করছেন। পাশাপাশি ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যে প্রত্যাশা এবং তাদের কাছ থেকে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেগুলো তারা সমন্বয় করছেন এবং পরবর্তীতে তারা নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিস্তর আলোচনা করছেন এবং তারাও আশ্বস্ত করছেন যে তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের যেসব কাজ করা দরকার, শিক্ষার্থী বান্ধব বিশেষ করে আবাসিক হলগুলোতে খাবারের ব্যবস্থা করা এবং আবাসিক সংকট মোকাবেলা করা, পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আরও বাড়ানো দরকার সেগুলো নিয়ে তারা কাজ করার কিন্তু অঙ্গীকারনামা কিন্তু দিচ্ছেন এবং তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চলমান রাখছেন এবং তারাও আশা করছেন যে এই রাকসু নির্বাচনে তারা প্রার্থী হিসেবে যখন নির্বাচিত হবেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও সচল রাখতে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে তারা কাজ করবেন বলেও আমাদের জানিয়েছেন। রাত্রি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। চাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মী আরও অভিযোগ করেন হেনস্থা করা ছাড়াও গ্রেটাকে ইসরায়েলের পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের হাতে আটক ফ্লোটিলার অধিকার কর্মীদের মধ্যে 137 জন নিরাপদে তুরস্কে পৌঁছেছেন। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বাকিটা। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর, বিজয়ীর বেশে একগুচ্ছ মানবাধিকার কর্মী। গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ছিলেন তারা। ফিলিস্তিন অভিমুখে যাওয়ার সময় তাদের আটক করে ইসরায়েলি সেনারা। অবশেষে সেই বন্দি দশা থেকে মুক্ত হয়ে শনিবার নিরাপদে তুরস্কে পৌঁছান তারা। মুক্তি পাওয়া এই 137 জনের মধ্যে 36 জনই তুরস্কের নাগরিক। বাকিরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে নিশ্চিত করেছে তুরস্কের কর্মকর্তারা। বাকি অধিকার কর্মীদেরও নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি পররাষ্ট্র দপ্তর। তবে এদিন বিমানবন্দরে নেমে ইসরায়েলে নিজেদের বন্দি দশার বর্ণনা দিয়েছেন এই অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে ইসরায়েলি সেনারা। মাটির ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছাড়াও গ্রেটাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তি পাওয়া দুই অধিকার কর্মী। The moment I remember, she dragged her very intensely. And they even put the Israeli flag on her face, and they even put Greta on a trolley. They treated her like animal. ফ্রিডম ফ্লোটিলার এই যাত্রায় অংশ নেওয়া 40টি নৌকা থেকে 450 অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজার পথে চলছে আন্তর্জাতিক দ্বিতীয় নৌবহর ফ্রিডম ফ্লোটিলা। এই বহরে রয়েছে নৌযান কনসায়েন্স। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইট বলছে কনসায়েন্স জাহাজে 25 দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন। আরও আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। যদিও প্রতিনিধি নির্বাচনে সরাসরি ভোট দেবে না দেশটির জনগণ, তাদের ভোটে এরই মধ্যে সিরিয়ায় গঠন করা হয়েছে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী পরিষদ। 210 আসনের পার্লামেন্টে 2/3 সদস্যকে সরাসরি বেছে নেবে এই প্রতিনিধি পরিষদ, আর বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এদিকে পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে সিরীয় ভোটারদের বড় অংশ। দর্শক, শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার।
আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন অনেক উপদেষ্টা। বিশ্বাস করাই ছিল গণ অভ্যুত্থানের বড় ভুল, অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। সংবিধান আদেশ জারি করে এখনই জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত। নির্বাচনের দিন বা আগে গণভোটে আস্থা বিএনপির, প্রয়োজনে বিশেষজ্ঞ মত নেবে কমিশন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা ট্রাইব্যুনালে, শিগগিরই তদন্ত। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 6 জনকে হত্যা সহ 3 অভিযোগ। ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করেছিল পাশের দেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবানে তুমব্রু সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। এবং বিসিবি নির্বাচনে বাধা নেই, স্থগিতই থাকবে হাইকোর্টের আদেশ। চেম্বার আদালতের রায়, অংশ নিতে পারবে 15টি ক্লাব। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekontv।